গ্লেশিয়ার হাইক্সের জন্য আমরা এখানে একটা অদ্ভুত জিনিস করছি। ওই যে বাবা বসে আছে, ও বাবাকে পায়ে ক্র্যাম্পন করিয়ে দিতে হেল্প করে দিচ্ছে। আর তারপরে পাওয়া যাবে এরকম একটা হেলমেট, আর এই যে পুরো যুদ্ধের জন্য তৈরি এইরকম এইটা দিয়ে মানুষ খুন করার একটা আইস অ্যাক্স পাওয়া গেছে, একটা ক্র্যাম্পুন আর একটা হেলমেট। এই যে সবাই পুরো পটলের মতো সেজে এরকম একটা হার্নেস পরানো হয়েছে সবাইকে। এটার মধ্যে ওরা আটকে দেবে একজন আরেকজনের সাথে, যেরকম করে বরফে পাহাড়ে ওঠে মাউন্টেনিয়ারিং, সেরকমভাবে আমরা উঠবো। এখন ওই যে বাবার তৈরি হচ্ছে ক্র্যাম্পুন, কাস্টমাইজড ক্র্যাম্পুন, যাতে ওই জুতোতে ফিট হয়। এই যে ট্রলের গাড়ি, এখান থেকে নিয়ে যাওয়া হবে। আমরা যাব হচ্ছে ওই দূরে গ্লেশিয়ারে চড়তে। জীবনে প্রথমবার এক্সপিরিয়েন্স, কোনো আইডিয়া নেই কী হতে চলেছে। এবার নিজেকে দেখিয়ে দিই যে আমি রেডি হেলমেট নিয়ে। আর এই আমার অস্ত্র। চলুন যাওয়া যাক। মাত্র বছর দশেক আগেও আমরা এখন যেখান দিয়ে হাঁটছি সেখানেও গ্লেশিয়ারের বরফের আবরণ ছিল, কিন্তু নিত্যদিন আমাদের গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে অতি দ্রুত সেই গ্লেশিয়ার গলে জল হয়ে যাচ্ছে। তাই সেই গ্লেশিয়ারের বরফের আবরণের বদলে এখন রয়েছে একটি বিশালাকার লেক। তাই সেই লেক পেরিয়ে বরফের উপর পা দিতে গেলে আমাদের প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি হেঁটে এগিয়ে যেতে হবে কালো লাভা পাথরে ঢাকা এই এবড়ো খেবড়ো জমির উপর দিয়ে। তবে যাদের হাঁটুর বা কোনো আর্থারাইটিসের সমস্যা রয়েছে পায়ে, তাদের এই গ্লেশিয়ার হাইকিং না করাই উচিত। জীবনের এক অদ্ভুত নতুন অ্যাডভেঞ্চারের উৎসাহে মানসিক জোরে নিজেদের শারীরিক কষ্টকে অগ্রাহ্য করে মা এগিয়ে চললেও এ পথে চলার জন্য দরকার পায়ের সক্ষমতা ও অনেক শারীরিক জোর। এছাড়াও হাইনেক জুতো না থাকলে ওখান থেকে জুতো ভাড়া করার সময় অবশ্যই আপনারা আপনাদের পায়ের সাইজ মতো জুতো বেছে নেবেন, না হলে কিন্তু পায়ে খুব ব্যথা হবে, যেমনটা অন্বেষার হয়েছিল।
আর ক বছর আগে এলে হয়তো এতটা হাঁটতে হতো না, অনেকটা আগেই আমরা পায়ের তলায় বরফ পেয়ে যেতাম। এখন সে জায়গায় রয়েছে এত বড় লেক। আমাদের হাঁটাটাকে আরও বেশি কষ্টকর করে তুলেছে এই বাজে আবহাওয়া এবং তার সাথে ঝোড়ো বৃষ্টি। বৃষ্টিতে অসম্ভব ঠান্ডার সাথে এই বরফের চাঙড়ে ওঠার অভিজ্ঞতা সত্যিই লাইফ টাইম মনে থাকবে। আগে থেকে জুতোর মাপ মতো সেট করা ক্র্যাম্পুনগুলো বরফে পা দেওয়ার আগে নিজেদের জুতোতে পরে ফেললাম। ক্র্যাম্পুন কীভাবে জুতোর সাথে ফিট করতে হয় সেটাও একটা শেখার মতো ব্যাপার বটে। যাই হোক, নিজেদের গুছিয়ে নিয়ে অবশেষে আমরা পা দিলাম ভলকানিক অ্যাশ আর বালি মিশ্রিত স্ক্যাফটাফেল গ্লেশিয়ারে। Yeah, we are good. এই অবধি এসে গেছি। এই যে বরফের বিশাল বড় বড় এখানে হাইকিং হচ্ছে। Any issues with the crampon? Yeah. Cholo, go. আইসের উপরে চলার সময় ক্র্যাম্পুনের শব্দটা লক্ষ্য করেছেন নিশ্চয়ই। এই গ্লেশিয়ার হাইকে আর কিছু হোক বা না হোক, বড় বড় পর্বতারোহীরা যখন এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘার মতো শৃঙ্গগুলো জয় করেন, তাদের সেই সব সাংঘাতিক অভিজ্ঞতার একটা ছোট্ট পার্ট আমরাও উপভোগ করতে পারলাম। তার সাথে সাথে চিনলাম বরফের ফাটল বা ক্রিভাস, গ্লেশিয়ার গলে গিয়ে তৈরি হওয়া নদী এবং আইস কেভের ছবি। এরপর আমরা গিয়ে পৌঁছলাম একটা গভীর ক্রিভাসের সামনে। একটা গ্লেশিয়ারের ক্রিভাসের ফাটল কতটা গভীর হতে পারে সেটা এটা দেখে একটা আন্দাজ করা যাবে। বিশ্ব উষ্ণায়নের ফলে গ্লেশিয়ার কতটা গলে যাচ্ছে সেটা মাপার অবশ্য একটা পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিও আমাকে আমাদের গাইড দেখালো। You can go further, there is a small step I made. দেখছেন কতটা নীলাভ গভীর আইস দেখা যাচ্ছে এই ফাটলের মধ্যে দিয়ে। Really nice and bluish. Do you know where the blue color comes from? হ্যাঁ, গ্লেশিয়ারের বরফ বা আইসের রং ব্লু হয় তার কারণ সাদা আলোর সবথেকে লং তরঙ্গ দৈর্ঘ্যের যে আলো, মানে লাল আলোটা আইস অ্যাবজর্ব করে নেয়, আর ছোট তরঙ্গ দৈর্ঘ্যের আলো যেটা হলো ব্লু লাইট, সেটা আইস থেকে বিচ্ছুরিত হয়। আলো আইসের ফাটলের মধ্যে দিয়ে যতটা দূর বরাবর ট্র্যাভেল করবে তত গাঢ় ব্লু রঙের এটা দেখাবে। এরপরে আমরা আরও কিছুক্ষণ এই বরফের গ্লেশিয়ারের উপর এদিক ওদিক হাঁটাচলা করলাম। দূর থেকে দেখলাম একটি ওয়াটারফলও। প্রতিকূল ওয়েদারে সকলেই তখন ক্লান্ত আর অবচ্ছন্ন হয়ে গেলেও সব দেখার পরে যখন আমরা ফেরার পথ ধরলাম তখন আমাদের মুখে যুদ্ধ জয়ের আনন্দ। আসুন এই গ্লেশিয়ার হাইকিং যাত্রার শেষে তুলে ধরি আমাদের কিছু সেরা মুহূর্তকে। সামনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এই পাহাড়ের বিশাল বড় গ্লেশিয়ারের যে ওয়াল দেখা যাচ্ছে, এর পেছনেই রয়েছে আইসল্যান্ডের অন্যতম বড় আগ্নেয়গিরি মাউন্ট কাতলা। বিখ্যাত ওয়েব সিরিজ গেম অফ থ্রোনসের দ্য ওয়াল এই গ্লেশিয়ারের ওয়ালকের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল। কাতলা আগ্নেয়গিরি বর্তমানে আইসল্যান্ডের একটি অত্যন্ত ভয়ঙ্কর আগ্নেয়গিরি, যেটা কিনা অ্যাক্টিভ অবস্থায় রয়েছে এবং যেটি উদ্গীরণের সময় প্রায় এসে গেছে। আইসল্যান্ডের যে ব্ল্যাক স্যান্ড বিচ আছে
কাতলা আগ্নেয়গিরির শেষ উৎক্ষেপণের পরেই এই বীচ তৈরি হয়েছিল। যাত্রাপথে হ্যালিউডের মুখে শুনলাম গতবারের উৎক্ষেপণের পরে ঘটে যাওয়া এভাকুয়েশনের সব ভয়ঙ্কর অভিজ্ঞতার গল্প। বর্তমানে কাতলা আগ্নেয়গিরি যদি আবার জেগে ওঠে তাহলে গোটা ইউরোপের ফ্লাইট ব্যবস্থা যে কিভাবে ভেঙে পড়বে তা ভেবেই শিউরে উঠছেন আইসল্যান্ডের মানুষ। এর গ্লেশিয়ার হাইকিংয়ের পরে সকলেই খুব টায়ার্ড থাকার জন্য ঠিক হলো আমরা ফেরার পথে দেখব সেই ব্ল্যাক স্যান্ড বিচ। আজকে রাত্রের মতো আমরা থাকবো জকুলসারলন্ড গ্লেশিয়ার লেগুনের ধারে কাছেই পাহাড়ের পাদদেশে থাকা ছবির মতো এক গেস্ট হাউস, গার্ডি গেস্ট হাউসে। পরের দিন আমরা করব জকুলসারলন্ড গ্লেশিয়ার লেগুনে বোটিং। টাইটানিকের ছবির মতো সেই বিশাল বিশাল ভাসমান হিমশৈলের পাশ দিয়ে যাবে আমাদের বোট। সেসব দেখার জন্য অপেক্ষা করতে হবে পরের পর্বের জন্য। আমাদের ভিডিওগুলোকে ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের উৎসাহ যোগাবেন। আজকে তাহলে আসি, টাটা।